মঙ্গলবার কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। যানজট সৃষ্টি না করে অভ্যর্থনা জানানোর অনুরোধ। চাহিদা থাকলেও নানা জটিলতায় ফাঁকা যাচ্ছে হজ ফ্লাইট। ভিসার অপেক্ষায় 14,000 যাত্রী। চট্টগ্রাম থেকে হজ যাত্রা শুরু। এবং সিন্ধুর পানি চুক্তি স্থগিত করা একতরফা সিদ্ধান্ত। ভারতের বিরুদ্ধে জাতিসংঘে পাকিস্তানের নালিশ। নতুন সংঘাতের হুঁশিয়ারি। নিউজ 24 প্রবাসের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে 4 মাসের চিকিৎসা শেষে এবারে প্রিয় মাতৃভূমিতে ফেরার অপেক্ষায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানের ফ্লাইটে নয়, বরং কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি দেশে ফিরবেন। একদিন পিছিয়ে আগামী মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। সোমবার লন্ডন থেকে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। তার সঙ্গে থাকবেন তার 2 পুত্রবধূ। লন্ডনে মা ছেলের সাক্ষাতের দৃশ্য স্বৈরাচার পতন পরবর্তী সাধারণ মানুষের কাছে ছিল আবেগের। অর্ধযুগ পর মা আর ছেলের এই সাক্ষাৎ নাড়া দেয় পুরো দেশবাসীকে। বড় ছেলে তারেক রহমানের বাসা আর লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা আপাতত শেষ। 4 মাস পর লন্ডন থেকে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার সব প্রস্তুতি প্রায় শেষ। গণতন্ত্রের জন্য লড়াই করা এই আপসীন নেত্রীর সাথে ফিরবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সিথি। বিদেশে বিদায়ে প্রবাসীরা আর দেশে বরণ করে নিতে স্থানীয় কর্মীরা তাই উন্মুখ। বাংলাদেশের জনগণ ওনার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের ভিতরে একটি উচ্ছ্বাসিত, একটি আনন্দিত, একটি মনোভাব তৈরি হয়েছে। জনগণকে রোধ করা বড় মুশকিল হবে যে বেগম খালেদা জিয়া আসবেন, অন্তত এক নজর তাকে সুস্থ দেখার জন্য আমরা মনে হয় যে অনেকেই অপেক্ষা করবেন রাস্তায়। বিএনপি চেয়ারপারসনের ফেরা উপলক্ষে বিএনপি মহাসচিবের এই সংবাদ সম্মেলন। মির্জা ফখরুল জানান, 2 পুত্রবধূ সহ 5 মে দেশে ফিরবেন আপসীন নেত্রী খালেদা জিয়া। দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। এদিকে 17 বছর পর দেশে ফেরা তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান উঠবেন তার বাবার বাড়িতে। ধানমন্ডিতে তাই পুরোদমে চলছে প্রস্তুতি। আর ঝুঁকি বিবেচনায় পুলিশ মহাপরিদর্শকের কাছে চাওয়া হয়েছে 4 ধরনের নিরাপত্তা। যে পরিবার, যে পরিবারের সদস্য, সবারই জীবনের ঝুঁকি আছে পরিবর্তিত পরিস্থিতিতে। তো সেই কারণে আমরা সরকারকে অনুরোধ করেছি এবং সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে সর্বোচ্চ নিরাপত্তা তারা ব্যবস্থা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী রাজনীতিতে যোগ দিলে তাকে সাদরে গ্রহণের কথা জানান দলটির এই জ্যেষ্ঠ নেতা। তিনি যদি রাজনীতি করতে চান, শি ইজ মোস্ট ওয়েলকাম। তার বাবা অ্যাডমিরাল মাহবুব আলী খান সিলেট অঞ্চলে এবং সারা বাংলাদেশেরই একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। সেই হিসাবে সিলেট অঞ্চলে বেগম জুবাইদা রহমানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছেন। তিনি যদি রাজনীতিতে আসতে চান, তাকে আমরা সাদরে গ্রহণ করব। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। এই বিষয়ে আরো খবর জানাতে যুক্তরাজ্যের লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ মাসুদ রনি। রনি, খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? শারীরিক অবস্থা এখন তার কেমন জানাবেন, এবং শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের প্রস্তুতি কেমন দেখছেন? কারোর সঙ্গে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? যেমনটা শুনছিলাম যে বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন পর লন্ডনে আসেন এবং এখানে একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এবং এখান থেকে তিনি আগামী সোমবার বাংলাদেশে ফিরবেন। এ নিয়ে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার রাতে এখানে বৈঠক করা হয়েছে। বৈঠক থেকে নেতা কর্মীদেরকে সুশৃঙ্খল ভাবে দুপাশে, রাস্তার দুপাশে দাঁড়িয়ে ওনাকে সালাম দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এবং বেগম খালেদা জিয়া যে চলে যাচ্ছেন এজন্য নেতাকর্মীরা আবেগ আপ্লুত এবং তারা এখানে যে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে আগামীতে তারেক রহমান যদি বাংলাদেশে ফিরেন চার্টার ফ্লাইট করে তারা ফিরবেন, এটাও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আসলে খালেদা জিয়াকে এখানে নেতাকর্মীরা পেয়ে দীর্ঘদিন আনন্দিত ছিলেন এবং উনি চলে যাওয়ায় আবেগ আপ্লুত হয়ে পড়েছেন।
এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেটা 17 দিন চিকিৎসা শেষে তিনি ছেলে তারেক রহমান কিংস্টনের বাসায় ছিলেন এবং সেখানে ডাক্তারদের তত্ত্বাবধানে ছিলেন, আমেরিকা এবং লন্ডন সহ বাংলাদেশ ডাক্তারদের তত্ত্বাবধানে ছিলেন। এখানে চিকিৎসাধীন এবং পরিবারের সান্নিধ্য পেয়ে নাতনিদের সান্নিধ্য পেয়ে তিনি বেশ উৎফুল্ল এবং বর্তমানে শারীরিক অবস্থা তার অনেকটা উন্নতির পথে। আমরা যতটুকু ওনাকে দেখেছি এই লন্ডনে, উনি এখনটা বাংলাদেশ থেকে অনেকটা ভালো রয়েছেন। এবং আপনারা আরেকটা বিষয় জানেন যে প্রথমে সিদ্ধান্ত ছিল যে বাংলাদেশ বিমানে উনি প্রথমে ঢাকায় যাবেন, এরপরে সিলেটে, পরে বেগম খালেদা জিয়া উনি যে আপোষহীন নেত্রী সেটা প্রমাণ করেছিলেন যে যাত্রীদের কষ্টের জন্য উনি সিলেটে আগে যাবেন এবং পরে ঢাকায় যাবেন। এরপরে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তাব পাওয়ায় এটা সোমবারে চলে যায়। নাফিস, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রনি, ধন্যবাদ আপনাকে। চাহিদা থাকলেও ভিসা জটিলতা সহ বেশ কিছু কারণে ফাঁকা যাচ্ছে হজের ফ্লাইট। হজযাত্রার ৫ম দিনে ফ্লাইটের সংখ্যা ১১টি। হজ পোর্টালের তথ্য বলছে ৪ মে থেকে ১১ মে পর্যন্ত কোনো ফ্লাইটের ৮৪% টিকিটই অবিক্রিত রয়েছে। এতে তৈরি হয়েছে পরবর্তী সময়ে আসন নিয়ে জটিলতা। ফ্লাইটে আসনে ফাঁকা থাকলেও অতিরিক্ত স্লট থাকায় কোনো সমস্যা হবে না বলে দাবি করছে হজ অফিস। এদিকে আজ থেকে চট্টগ্রাম থেকে শুরু হলো হজযাত্রা। আশকোনা হজ ক্যাম্পে বাড়ছে মুসল্লিদের অপেক্ষা। ভিসা ও টিকিট জটিলতায় এখনো সৌদি যাত্রা নিশ্চিত হয়নি 14,000 মুসল্লির। জটিলতা কাটিয়ে যারা পেয়েছেন ফ্লাইটের শিডিউল, তাদের অপেক্ষা শেষ। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে অন্য মোবাইলের তুলনায়। এবারে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহর ঘরের জিয়ারত করবো, এটার জন্য আসলে এটা ভাব প্রকাশ করা যায় না, এরকম লাগতো। অনেক উচ্ছ্বাসিত আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ডাক দিয়েছেন বলেই আমরা যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে পৌঁছায় আর সহি সালামতে শুদ্ধভাবে হজ করে ফিরে আসার তৌফিক দান করে। বিশ্ব মুসলিম উম্মার জন্য তো অবশ্যই আমরা দোয়া করব, সেটা আমরা কাবা ঘর ধরে দোয়া করব, নবীর রওজা মোবারকে গিয়েও আমরা দোয়া করব। হজযাত্রার ৫ম দিনে ফ্লাইট সংখ্যা ১১টি। এর মধ্যে সৌদিয়া ও বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইটেই সর্বোচ্চ 11% টিকিট অবিক্রিত। হজ পোর্টালের তথ্য বলছে জটিলতা আরও ভয়াবহ ৪ মে থেকে ১১ মে পর্যন্ত বেশিরভাগ ফ্লাইটে ৫০% পর্যন্ত টিকিট বিক্রি হয়নি, যা সর্বোচ্চ ৮৪%। হজ অফিস বলছে মদিনায় বাড়ি ভাড়ার শিডিউল সহ বেশ কিছু কারণে মাঝপথে বিমানের শিডিউল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শেষে এই চাপ কমাতে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করবে মন্ত্রণালয়। উপদেষ্টা মহোদয় এই বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন। আমরা আশা করি যে এই বিষয়ে দ্রুতই সমাধান হবে এবং হজযাত্রীগণ নির্বিঘ্নে সবাই ইনশাল্লাহ হজগত পালনের উদ্দেশ্যে যেতে পারবেন। শুধু ঢাকা নয়, শনিবার থেকে শুরু হলো চট্টগ্রাম থেকে হজযাত্রা। হাজিদের সহযোগিতা ও সেবা দিতে প্রস্তুত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আমরা আমাদের সিকিউরিটি অত্যন্ত বৃদ্ধি করেছি। এখানে কোনো হজ ক্যাম্প নাই, তো আমরা একটা টেম্পোরারি হজ ক্যাম্প আমাদের পক্ষ থেকে এখানে আমরা স্থাপন করেছি। 14 মে থেকে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও হজের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন মুসল্লিরা। এই প্রথমবারের মতো 5টি সরাসরি হজ ফ্লাইট চালু হচ্ছে সিলেট থেকে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতে ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যবস্থা না নিলে নতুন সংঘাত দেখবে বিশ্ব, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতেখার আহমেদ। এদিকে পাকিস্তানকে কোণঠাসা করতে IMF-এর ঋণ বন্ধের চেষ্টা করছে ভারত। এমন পরিস্থিতিতে দুই দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ ভারতের দীর্ঘদিনের। তবে সম্প্রতি পেহেলগামে হামলার পর এবার নতুন নালিশ নিয়ে এসেছে ভারত। জানায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে পাওয়া আর্থিক সহায়তার অপব্যবহার করে পাকিস্তান। তাই দেশটিকে দেয়া ঋণ পুনর্বিবেচনা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর প্রতি আহ্বান জানিয়েছে ভারত, এমন তথ্য জানিয়েছে রয়টার্স। এসব অভিযোগ নাকচ করে ফের কাশ্মীর হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে পাকিস্তান। সেই সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতে ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধেও আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় ইসলামাবাদ। Pakistan does not seek
ভারতের একতরফা এবং বেআইনি পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপর্যয়কর পরিণতির দিকে নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় যদি উত্তেজনা প্রশমনে পদক্ষেপ না নেয় তবে বিশ্বে নতুন সংঘাতের সূত্রপাত হতে পারে। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে সংযমী হয়ে সংকট সমাধানে সংলাপে বসার আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। এদিকে এখনো অশান্ত ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা। এই আবহে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা করছেন পাকিস্তানের অধিকৃত আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। এ নিয়ে সীমান্তে আতঙ্ক বিরাজ করছে। আসমাতুলি, নিউজ 24। মালয়েশিয়ায় একটি পাম অয়েল কারখানার স্টিম ব্রয়লার বিস্ফোরিত হয়েছে। এই ঘটনায় এক বাংলাদেশি সহ অন্তত 4 জন কর্মী দগ্ধ হয়েছেন। শনিবার সকালে কুয়ালা সালাঙ্গার রাজ্যের বেস্তারি জয়া এলাকায় পাম অয়েল কারখানার বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে, আর এতে 4 কর্মী দগ্ধ হন। তাদের একজন বাংলাদেশি, 2 জন নেপালি ও 1 জন স্থানীয় শ্রমিক। তবে কারো পরিচয় এখনো জানানো হয়নি। সিডনিতে অ্যাশিয়ার অ্যাবিলিটির আয়োজনে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ। বাংলা সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। আয়োজনে শুধু বাংলাদেশিরাই নয়, অংশ নেন নেপাল সহ বেশ কয়েকটি দেশের নাগরিকরা। এ সময় সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার, নানা রকম প্রতিযোগিতায় দিনটি ছিল প্রাণবন্ত। আয়োজকরা জানান এই উৎসব কমিউনিটির বন্ধনকে সুদৃঢ় করবে। সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওমর বিন ওসমান। সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয় ও সালেহ আহমেদ ভুইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম বিলাস। বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ তৈরি করে দিতে দিনব্যাপী মাল্টি ডেস্টিনেশন এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। শনিবার STS গ্লোবাল এডুকেশনের উদ্যোগে রাজধানীর বনানী হোটেলে এই ফেয়ারের আয়োজন করা হয়। বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহী ছাত্রছাত্রীরা নানা বিষয়ে অভিজ্ঞ কাউন্সিলর ও প্রাক্তন ছাত্রদের পরামর্শ গ্রহণ করেন। একই সঙ্গে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কথা বলে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান। STS গ্লোবাল এডুকেশনের মুখপাত্র আতাউর রহমান বলেন, এই ইভেন্টটি বাংলাদেশি শিক্ষার্থীদের মানসম্মত বৈশ্বিক শিক্ষার সঙ্গে সংযুক্ত করতে ভূমিকা রাখবে। বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রবাসের সংবাদে আরও একবার স্বাগত। নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিল ও দলীয় নেতাদের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। রাজধানীতে মহাসমাবেশ থেকে এমন দাবি জানিয়ে 12 দফা ঘোষণা দিয়ে দাবি আদায়ে 23 মে সারা দেশে বিক্ষোভ ও 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করার ঘোষণা দেয় এই সংগঠনটি। 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার সহ 4 দফা দাবিতে শনিবার রাজধানীতে মহাসমাবেশ করল হেফাজতে ইসলাম। এক যুগ পর সবচেয়ে বড় জমায়েত নিশ্চিতে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নামে নেতাকর্মীদের। নিজেদের হেফাজত দাবি করে রাজধানীর বিভিন্ন পথের মিছিল মিলিত হয় সোহরাওয়ার্দীর মোহনায়। কওমি মাদ্রাসা কেন্দ্রিক এই প্ল্যাটফর্মটি অরাজনৈতিক সংগঠন দাবি করলেও রাজনীতিতে তাদের প্রয়োজনীয়তা কতটুকু তা জানান দিতেই সমাবেশ বলে জানান তারা। ঈমান রক্ষার এই আন্দোলনে রক্ত দিতে হয়, আবার রক্ত দিব ইনশাআল্লাহ। নারী কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা সহ 4 দফা দাবি জানান তারা। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে সমাবেশে বক্তব্য রাখেন বর্ষিয়ান সাংবাদিক মাহমুদুর রহমান ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। আমি মনে করি শাপলা চত্বরে যারা
গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, বিতর্কিত নারী কমিশনের সুপারিশগুলো দেশের ধর্মীয় মূল্যবোধে আঘাত এনেছে। অবিলম্বে এই কমিশনকে বাতিল করতে হবে। বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 3 মাসের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে ফের রাজপথে নামবে হেফাজত। হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে। আর দলটির আমির মহিবুল্লাহ বাবনগরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজত নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। সাম্রাজ্যবাদের ফান্ডখোর কুখ্যাত নারীবাদীরা এদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, বিধিবিধান, ঐতিহ্য ও পরিবার কাঠামো ধ্বংস করার পাশ্চাত্য পরিকল্পনা বাস্তবায়নের মানে এনেছে। সমাবেশ থেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণারও দাবি জানানো হয়। সমাবেশ থেকে দলটির নেতারা বললেন, বিগত 16 বছরে হেফাজত নেতাকর্মীদের নামে যেসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেগুলো দ্রুত বাতিল সহ কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন বাতিল করতে হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য 2টি সময়কে উপযুক্ত মনে করছে জামাত। দলটির আমির বলছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগেই ভোট হতে পারে, আর তা না হলে সর্বোচ্চ এপ্রিল মাস পর্যন্ত সময় নেওয়া যেতে পারে। শনিবার সকালে রাজধানীর মগবাজারে দলের জেলা ও মহানগরী আমির সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইতিমধ্যেই দেওয়া হয়েছে। দেশের চলমান পরিস্থিতি ও আগামী রাজনীতিতে জামায়াতের অবস্থান সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা ও মহানগরী আমির সম্মেলন এই আয়োজন করা হয় রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে। যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন। অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে পারে, সম্ভব না হলে তার পরের এপ্রিল মাস পার হওয়া উচিত হবে না। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নির্বাচনের দাবি জানান জামায়াতের আমির। বলেন, বিশ্বের 62টি দেশ এই পদ্ধতিতে নির্বাচন করে। আনুপাতিক প্রতিনিধিত্ব হিসাবেই সেখানে যাবে লোকেরা, ভোট যে যত % পাবে সেই হারে সে আসন পাবে। এতে করে কোনো দলকে ছোট এবং বড় বলার কারো সাহস হবে না। দল দলই, ছোট কি আর বড় কি, এবং কোনো দল কারো দয়ার পাত্র হবে না। সে তার নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠানে নেতারা বলেন, জামায়াত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের দল দায়বদ্ধ। তারা গ্রহণ না করলে। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। জাতীয় সনদ তৈরিতে সব দল যথাসম্ভব ছাড় দেবে, এমনটাই আশা করছে ঐকমত্য কমিশন। শনিবার জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সঙ্গে আলাদা বৈঠকে এমনটাই জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের দাবি, আগে জাতীয় নির্বাচন হতে হবে, আর ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে সব পদক্ষেপ তাগিদ সমাজতান্ত্রিক দলের। জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবে বলে আশা করছে কমিশন। জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানে কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। জাতীয়তাবাদী সমমনা জোট বলছে, অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশের নানা সমস্যার সৃষ্টি হয়, তাই আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় নির্বাচনের দাবি তাদের। নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব, অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না। জাতীয় নির্বাচনে হওয়ার পর সেই পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে। বিকালে একই হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী।
নারী সংস্কার কমিশন বাতিলের দাবিকে গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী বলে মনে করে দলটি। প্রধান সমন্বয়ক মাসুদ রানা বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ব্যবস্থা ফিরে না আসুক। বাংলাদেশে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা যেন ফিরে না আসে। ফ্যাসিবাদ কোনো দল আনে না, ফ্যাসিবাদ আনে একটা ব্যবস্থা, একটা সিস্টেমের মধ্যে যে উপাদান থাকলে ফ্যাসিবাদ আসে, সেই সিস্টেম যদি বহাল থাকে তাহলে হয়তো চেহারা পাল্টাবে, কিন্তু ব্যবস্থা পাল্টাবে না। এর আগে গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে জাতীয় সনদ তৈরিতে সব দলের সহযোগিতা চান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা যেন এক কাতারে থাকতে পারি এবং এই সহযোগিতার মধ্য দিয়েই আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১২টিতে একমত জাতীয়তাবাদী সমমনা জোট, ২৬টিতে দ্বিমত এবং ২৮টিতে আংশিক একমত দলটি। আমরা ওনাদের সুস্পষ্ট সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। রাজধানীর পুরানা পল্টনে সাব্বির টাওয়ারে লাগা আগুন ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। ফায়ার সার্ভিস এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানান, শনিবার রাত ৮টা২৫ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, আর খবর পেয়ে প্রথম ইউনিট রাত ৮টা৩২ ঘটনাস্থলে পৌঁছায়। একে একে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুইটা গোডাউন আছে, সবাই ধারণা করতেছে এই গোডাউন থেকে আগুনের সূত্রপাত। উপরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, আমরা নিচেই ছিলাম। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, র্যাব, তারপরে আর্মির সদস্যরা সবাই চলে আসে। আমাদের টার্ন টেবল ল্যাডার আপনারা দেখছেন, রাস্তাটা টার্ন টেবল ল্যাডার ব্যবহার করার মতো রাস্তা না, বাট আমরা ঝুঁকি নিয়ে এই টার্ন টেবল ল্যাডারটাকে স্থাপন করেছি এখানে এবং সেটা দিয়ে আমরা অগ্নি নির্বাপন করেছি, আপনারা দেখেছেন। আরও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। প্রবাসের সংবাদে আরও একবার স্বাগত। এবারে জানিয়ে দেব খেলার খবর। ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যোগসাজশের অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বললেন, স্বৈরাচারদের দোসরদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই তার। আগস্টে ভারত দলের বাংলাদেশ সফর নিয়েও কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি। শনিবার মিরপুরে সাংবাদিকদের এসব কথা জানান বিসিবি প্রধান। একের পর এক প্রশ্নের মুখে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরিচালকদের অনুমতি ছাড়াই বিসিবির এফডিআর অন্য ব্যাংকে স্থানান্তর, পাসপোর্ট ইস্যুতেও বিতর্ক, আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে সখ্যতা থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি। মিরপুরে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচের সময় কথা বললেন সাংবাদিকদের সঙ্গে বিসিবি সভাপতি। দাবি করলেন, স্বৈরাচারের দোসরদের সঙ্গে কোনো যোগসাজশ্য নেই তার। ফ্যাসিজমকে কিন্তু এটা মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো, কিন্তু এটা আপনি দেখবেন যে এটাতে আমি দীর্ঘ কিছু আলোচনা করতেছি। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নেই। ওই ফ্যাসিস্ট রিজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের। সো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, নতুন সরকার যদি আমাকে দেখে যদি বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্ট থাকতো আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে। চলমান অস্থিরতার কারণে বাংলাদেশে দল পাঠাবে না ভারত, এমন সংবাদ প্রচার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তবে ফারুক আহমেদ জানালেন, দ্বিপাক্ষিক ওয়ানডে ও টি-20 সিরিজ বাতিল হওয়ার কোনো শঙ্কা নেই। ভারত এই মুহূর্তে আমাদের এরকম করে কিছু জানায়নি। একটা পত্রিকার নিউজ আমি যেটা আপনি কথা বললেন শুনেছি, বাট ওরা কিন্তু পুরো ট্যুর কনফার্ম করেছে এবং আইটিআরএ তৈরি হয়ে গেছে। আগামী 17 আগস্ট বাংলাদেশ ও ভারতের ওয়ানডে সিরিজ শুরু হবে। 3টি করে একদিনের ম্যাচ ও টি-20 খেলবে দুদল। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 প্রবাসের সংবাদ এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।